মোবারক। পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। কেমন আছেন আজকে বিশেষ পর্ব থেকে? দর্শক, ঈদের এই বিশেষ আয়োজনটি আমরা সাজিয়েছি দুজন বিশেষ মানুষকে নিয়ে, যে মানুষ দুজনকে আপনারা সবাই কম বেশি কিন্তু চিনেন। তাদের নাম বা তাদের পরিচয় নতুন করে দেবার কিছু নেই, তবে তারপরও আমি একটু আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আজকে থাকা আমাদের দুজন বিশেষ অতিথির সাথে। আমাদের প্রথম যে অতিথি আছেন সেই অতিথি আমার খুবই পছন্দের একজন মানুষ, যিনি একজন রেডিওলজিস্ট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে ছিলেন প্রায় 15 বছর। বর্তমানে কিন্তু তিনি কানাডা প্রবাসী এবং একই সাথে কিন্তু সোনোলজিস্ট হিসেবেও সেখানে কাজ করছেন। তবে তার পরিচয়ের একটা বড় জায়গা হচ্ছে তিনি নিউজ প্রেজেন্টার, এবং এই পরিচয়ে কিন্তু তাকে সবাই মোটামুটি কম বেশি চেনেন, এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে তার চলাচল প্রচণ্ড প্রখর, এবং সেই মাধ্যমে আমরা তাকে চিনি। আমাদের সাথে আছেন শাহনাজ চৌধুরী। আপু, ঈদ মোবারক। কেমন আছেন আপনি? ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ শারমিন, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য। ঈদের আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে। আর তোমার ইন্ট্রোডাকশনটা অনেক বেশি হয়ে গেছে, এত কিছু না, আমি খুব সাধারণ একটা মানুষ। একদমই না, আপনি যে তার থেকে আমি অনেক কম বলেছি, কিন্তু আমরা আরো অনেক কিছু জানবো আমাদের আজকের এই আয়োজন থেকে। দর্শক, আমাদের সাথে কিন্তু আরেকজন অতিথি আছেন, যিনি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, যাকে আপনারাও সবাই চিনেন। উনি ভাস্কুলার সার্জন হিসেবে আছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে, এবং একই সাথে কিন্তু উনিও নিউজ প্রেজেন্টার, যাকে আমরা নিউজে সবসময় দেখে থাকি। তবে তার আরেকটি বড় পরিচয় হচ্ছে উনি একজন খুব ভালো অ্যাথলেটসও। আমরা জানবো তার বিষয়ে। আমাদের সাথে আছেন সাকলেন রাসেল। আপনাকে আমন্ত্রণ এবং একই সাথে ঈদ মোবারক। থ্যাংক ইউ, এবং আপনার মাধ্যমে নেক্সাস টেলিভিশনের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আপনারা দুজন আজকে ঈদের এই সময়টিতে আমাদেরকে সময় দিচ্ছেন, এর জন্য আসলে আমি অত্যন্ত কৃতজ্ঞ। মানে ঈদের মুহূর্তটা কিন্তু আমরা বেশিরভাগ সময়, বিশেষ করে চিকিৎসকরা, সবসময় চাই যে পরিবারের সাথে একটু সময় কাটাতে, তারপরে আমরা আমাদের দর্শকদের কিন্তু কখনো কিন্তু ভুলতে পারি না। ঈদের সময়টা শাহনাজ আপা, আপনাকে দিয়েই শুরু করি, যে আপনি তো দেশে একসময় অনেক বছর ছিলেন, কিন্তু এখন বর্তমানে কানাডাতে আছেন। এই ঈদের সময়টা আসলে কিভাবে যায়, বিশেষ করে কোরবানি ঈদটা, যেটা আসলে আমাদের জন্য সবসময়, আমরা পশু কোরবানি দিয়ে অভ্যস্ত। এখানে একরকমভাবে কেনা থেকে শুরু করে তার কোরবানি দেওয়া পর্যন্ত নানা রকম আয়োজন কিন্তু আমরা দেশে করে থাকি। সেটা আসলে কানাডাতে কেমন হয়? আসলে ঈদ তো ঈদই, ঈদ মানে খুশি, রোজার ঈদ, কোরবানি ঈদ, যেটাই হোক না কেন। তবে দেশের সাথে প্রবাসে ঈদ উদযাপনের একটু পার্থক্য আছে। বিশেষ করে কোরবানির ঈদে আমরা এই জিনিসটা একটু ফিল করি, কারণ এখানে এই যে গরু কিনতে যাওয়া, ছাগল কিনতে যাওয়া, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, এই যে একটা মজা, এটার যে একটা আনন্দ, এটা আমরা পাই না। আমাদের স্লটার হাউসে কোরবানি হয়, এবং সেখানে আমরা তো দেখতেই পাই না। আমরা বাংলাদেশে যেটা, যে ছোট ছোট বাচ্চারা বাসায় থাকলে ছাগল নিয়ে আসলে এই যে বাচ্চাদের মধ্যে একটা আনন্দ, বাচ্চারা একটু পাতা খাওয়াচ্ছে, একটু ছাগলটাকে আদর করছে, মানে এই যে একটা ফিলিংস, আগের থেকে যে একটা প্রিপারেশন নিয়ে ঈদ করা, এটা ওইভাবে হয়ে ওঠে না। কারণ স্লটার হাউসে কোরবানি হয়, আমরা দেখতেও পাই না, এবং মাংসটা আসে হয়তো 3-4 দিন পর, একদম রেডি ফরম্যাটে আসে। সো ঈদের দিন বলতে গেলে, বিশেষ করে কোরবানি ঈদের কথা যদি উল্লেখ করি, তো মাংসবিহীনই আমরা কোরবানির ঈদ করি, এবং আমাদের আগের স্টোর মাংস দিয়েই আমরা নর্মাল রোজার ঈদে যেভাবে কিনে গরু, মুরগি, খাসি যাই কিনি না কেন, ওইভাবে আমরা রান্না করি। কিন্তু আমরা যেটা চেষ্টা করি, আরেকটি জিনিস আছে যে এখানে যেমন সরকারি ছুটি থাকে, কিন্তু আমি যেহেতু কানাডাতে তো আমরা মুসলিমরা সেইভাবে ফেস্টিভ্যালের এই ছুটিটা তো আমরা পাই না। সো আমরা যেখানে কাজ করি, হয়তো কেউ অপশনাল হলিডে ম্যানেজ করতে পারলে সেটা সে পায়। কিন্তু যদি উইকডেতে ঈদ হয়, তাহলে হয়তো দেখা যায় অনেকেই ঈদ করতে পারে না। আচ্ছা, কোনো ক্রমে, সৌভাগ্যক্রমে যদি উইকেন্ডে ঈদ হয়, তখন যুক্ত হয় একটা বাড়তি আনন্দ। বাট তারপরে ঈদের ছুটিটা তখনই উপভোগ করতে পারি আমরা। তারপরেও তো বাসায় একটা আয়োজন তো অবশ্যই থাকে। তারপরেও যেটা বলছি যে আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের কমিউনিটি যেখানেই আছে না কেন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে, আমরা দেখা যায় আমাদের কমিউনিটির ভেতরেই যে যেভাবেই পারে না কেন অনেক গেট টুগেদার হয়, বাসায় বাসায় যাওয়া হয়। ইনফ্যাক্ট আমার মাঝে মাঝে মনে হয় যে কোনো সময় আমার এটাও মনে হয় যে বাংলাদেশের চেয়েও ওখানে ঈদের
অন্যরকম একটা মজা হয়, কেননা এখানে তো একটু আত্মীয় স্বজন থাকে অনেক, ওখানে আমরা সবাই বন্ধু বান্ধব। সো এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া, আরেক বাসা থেকে আরেক বাসায় যাওয়া, আনন্দটা আমরা আমাদের আমরা যতটুকু পারি শেষ লেভেল দিয়েই সেটা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করি। বাসাটা কিভাবে ম্যানেজ করেন? আমি তো জানি আপনার দুজন ছেলে আছে। বাসা ম্যানেজ করি আসলে বিদেশে গিয়ে যেটা শিখতে হয়েছে আমাকে প্রথম, আমি বেসিক্যালি একটু অলস মানুষই, কিন্তু তারপরেও বিদেশে গিয়ে যেটা শিখতে হলো যে সময়ের কাজ সময়ে করা, কারণ ওখানে একটা মিনিট একটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। চাইলেই আমি যে কোনো কাজ চট করে ওভাবে করতে পারি না, সবকিছুর জন্য একটা খুব সুন্দর প্ল্যান করতে হয়, একটা পরিকল্পনা করতে হয় যে সময়টাকে মানে 5টা মিনিটও অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সময়কে আসলে ওখানে। আর যেটা হয় যে আমরা তো ওখানে নিজেরাই সব, অফিসেও কাজ করছি নিজে, আমার নিজের বাড়তি কাজগুলোও করছি নিজে, ঘর সংসার নিজে। তো যেটা হয় যে পরিবারের সবাইকে আসলে কাজটা ভাগ করে নিতে হয়। তো আমার ছেলেরাও এখন কাজ করে, যেমন আমরা যদি রান্না করি, কিচেন ক্লিন করা, কোটা বাছা, গার্বেজ সবকিছু নিজের হাতেই করতে, ক্লিন করা, সবকিছুই নিজের হাতে। তো এককভাবে আসলে করাটা অনেক কঠিন। তো পরিবারের সব সদস্যই আসলে সব ধরনের কাজ, যেমন আমার ছেলেরা ভ্যাকিউম করে, কিন্তু ওরা খুব লেজি হচ্ছে, গার্ডেনিং করতে চায় না, ঘাস কাটা, বরফ পরিষ্কার করা, এগুলো তাদের খুবই আপত্তি। এগুলো আমার হাজবেন্ড করে টুকটাক, মোটামুটি পরিবারের সবাই মিলে কাজগুলোকে ভাগ করে নেওয়া হয়েছে। অসাধারণ। আমি একটু সাকলায়েন রাসেল ভাই আপনার কাছে আসি। ঈদের পশুটা কি কেনা হয়েছে, কি নিজে গিয়ে নাকি কেউ কিনে দিয়েছে, কোনটা? ওই যে আপুর কথা শুনছিলাম যে ঈদের আনন্দটা কি, আমার কাছে মনে হয় যে ঈদের আনন্দের মধ্যে সবচেয়ে একটা বড় প্রাপ্তি হচ্ছে যে আপনার মা বাবা আপনার চোখের সামনে আছে। এটা আমার কাছে সবচেয়ে একটা স্ট্রং মনে হয়। এবং যখন মা বাবা চোখের সামনে থাকে না, তখনও কিন্তু স্মৃতিতে তারা আসে, ঈদের দিনটাতে আবার ফিরে আসে। তো আমি ছোটবেলা থেকেই মানে আল্লাহর কাছে শুকরিয়া যে আমার এই কোরবানির কাজটা, গরু নিয়ে আসার যে বিষয়টা, এটা টোটালি বাবাই দায়িত্বটা পালন করেন। একটা সময় অর্থের যোগানটাও বাবার কাছ থেকেই আসতো। তো এখন আলহামদুলিল্লাহ যে বাবার খুশি হচ্ছে, তার মানে এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, তার ছেলেই এই যোগানটা দিচ্ছে। একটা সময় বাবাকে অনেক চিন্তা করতে হতো যে আমি পুরো গরুটা কিনতে পারবো কিনা, আমাকে শেয়ার করতে হবে কিনা। তো এখন তার ছেলের দিকে তাকিয়ে তার এই জায়গায় একটা হ্যাপিনেস আছে। আর আমার হ্যাপিনেস হচ্ছে যে এই কাজটা বাবাই করে দিচ্ছে, নিজের হাতেই করছেন। সো এদিক থেকে আমি আসলে একটা রিলিফ, অনেক বড় একটা প্রাপ্তি। কিন্তু এবং ওখানেও একটা চালাকি আছে, সেটা হলো যে এই কাজটাতে বাবা খুব এনজয় করেন, আমি আসলে তার সেই এনজয়মেন্টটাতে ভাগ বসাতে চাই না। ওকে, এটা দেখতেও তো অনেকটা তৃপ্তির বিষয়, যে বাবা সন্তানের যে পরিশ্রমটা সেটাকে এনজয় করছে, তার যে শেয়ারের ব্যাপারটা সেটাও এনজয় করছে। এটা কিন্তু সন্তানের কাছেও কিন্তু অনেক বড় অনেক বড় বিষয়। ঈদের দিনটা কিভাবে উদযাপন করেন? একটা সময় ছিল আসলে মানে আমরা বকশিশ পেতাম ঈদের দিনে অনেক ধরনের, তো স্যালামিটা যখন পেতাম বেশ ভালো লাগতো, এখন দিতে ভালো লাগে। তবে এই চাপটা কোরবানির ঈদে একটু কম থাকে। আপনার যখন ছিল যে আগে যেটা হতো ছোটবেলার সাথে যদি এখনকার কম্পেয়ার করি, তখন নিজে পারফর্ম করে মজা পেতাম, এখন অন্যদের পারফরমেন্সটা দেখে ভালো লাগে। আপনার যখন ঈদ উপলক্ষে এই যে আপুরা যেটা বঞ্চিত হচ্ছেন যে কোরবানি করাটা, ঈদুল আজহাতে আসলে এই যে মানে পশুর সাথে যে মানুষের একটা সখ্যতা এবং এটার যে ত্যাগের মাধ্যমে এক ধরনের সহানুভূতি প্রকাশ, যেটা ওইটা আসলে আমরা খুব মানে আমরা যারা দেশে আছি তারা ভাগ্যবান, এই জায়গাটা আমাকে খুব ভালো লাগা দেয়। সেকেন্ড হলো যে তারপরও চিকিৎসক তো দেখা যায় যে ঈদগুলোতে দেখা যায় আপনজনরা অনেক বেশি চলে আসেন, সৌজন্যতা বোধ থেকেও আসেন, আবার অনেকে রোগী হিসেবেও আসেন। তো আমরা আসলে খুব ঈদের সময়টাতে প্রত্যেক চিকিৎসক বাংলাদেশে বিশেষ করে যে যেখানে যে গ্রামেই যান সেই গ্রামেই কিন্তু সুযোগ পান তার আপনজনদেরকে একটু সার্ভ করার জন্য। এবং আপনি দেখবেন যে ঈদ আসলে চিকিৎসা ক্ষেত্রে এক ধরনের ঘাটতি নিয়ে আমরা রিপোর্টিং দেখি, কিন্তু ম্যাক্সিমাম চিকিৎসক কিন্তু তার ফ্রি হেলথ সার্ভিসটা গ্রামে গিয়েই দেন। এটার মধ্যে এক ধরনের ভালো লাগা আছে, একটা আলাদা তৃপ্তি আছে। আর আমার একটা তৃপ্তি হচ্ছে সেটা হলো যে ওই যে গরুটা জবাই হওয়ার পর মাংসটা যখন আসলো, প্রথম সিদ্ধ মাংসটা আমাকে খেতে হবে, এটা মা খুব ভালো করেই জানেন। তো ওই জায়গাটার মধ্যে আমার যে এক্সাইটমেন্ট, এটার ওই ছোট থেকে এখনো এটা বহাল আছে এবং এটা আনন্দের একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে যে দুভাবে একটা পার্ট হয়, একটা হলো যে যারা একেবারে দরিদ্র অসহায় মানুষ তাদের পাশে যেরকম দাঁড়াতে পারছি,
একই সঙ্গে আপনজন যারা তাদের মধ্যে একটা মাংস কিন্তু একটা এক্সচেঞ্জ হয়, আদান প্রদান হয়, সেটার মধ্যে একটা আনন্দ আমাকে অনেক বেশি দেয়। এর বাইরে সাধারণত আমার একটা স্কুল আছে দরিদ্র অসহায় বাচ্চাদের জন্য, আরিজ স্কুল নামে পরিচিত। ওই স্কুলের বাচ্চাদের সঙ্গে আমার কোনো না কোনো একটা পুনর্মিলনী থাকে। আচ্ছা, বিশেষ করে ঈদের দিনে। হ্যাঁ, ঈদের একদিন পরে বা ঈদের পর এক দুই দিন পরে আর কি, তাদের সাথে কিছু প্রোগ্রাম সবসময় সেট করা থাকে। যেমন আমরা একটা মাংস উৎসব করেছিলাম, এখানে আমরা রান্না করে সবাইকে খাওয়ানো হয়েছে আর কি। তো ওই জায়গাটা একটা আলাদা আনন্দ দেয় আর কি। অর্থাৎ সোজা কথা, আগে যেমন মানে করে ভালো লাগতো, এখন অন্যকে দিয়ে করিয়ে ভালো লাগে। সময়ের সাথে সাথে একটা আমি একটু শাহনাজ যদি আপনার কাছে আসি, 90s যে বাচ্চারা আছে তাদের কাছে নতুন কুড়ি প্রতিযোগিতা মানে একটা অন্যরকম একটা ব্যাপার ছিল, যে নতুন কুড়ি হবে। নতুন কুড়ি যখন আমরা বিটিভির পর্দায় দেখতাম তখন কিন্তু একটা সময় ধরে কিন্তু সবাই দেখতো, এবং যারা প্রতিযোগী হিসেবে ওখানে থাকতো তাদের মধ্যে ভালো একটা এক্সাইটমেন্ট কাজ করতো। আমি জানি যে আপনি 1982 সালে হয়তো বা সালটা এরকমই হবে যে হ্যাঁ এই সালেই আপনি চ্যাম্পিয়ন ছিলেন। তো ওই সময়কার কিছু স্মৃতি একটু জানবো, নতুন কুড়ির কিছু স্মৃতি। নতুন কুড়ি আসলে আমি কি বলবো, যে আমার মনে হয় আজকে আমি যে অবস্থানে, একটা পরিচয় আমার এটা যদি আমি শেকড় বলি বা ফাউন্ডেশন বলি, সেটা শুরুই ছিল নতুন কুড়ি থেকে। আচ্ছা, তো নতুন এবং কুড়ি মানে একটা কুড়ি যেভাবে প্রস্ফুটিত হয় ঠিক সেভাবেই আমাদের যাত্রা শুরু। এবং ওই সময় স্মৃতিচারণ করতে গেলে তো আসলে মানে একদম ছোটবেলায় ফিরে যাওয়া, সময় পার হয়ে যাবে, এত স্মৃতি, এত কথা। কেননা অনুষ্ঠানগুলো হতো আসলে বেশ লম্বা সময় ধরে, 1 বছর 2 বছর ধরে। কেননা বিভিন্ন ফেজে আমরা প্রথম একটা ফেজ হলো একেবারে মানে গ্রাসরুট থেকে, তারপরে সেখান থেকে আবার স্ক্রিনিং এরকম করতে করতে 3-4 ধাপে গিয়ে আমরা ফাইনালে আসতাম। তো একটা কি বলবো, যে আমাদের যে প্রস্তুতি, আমাদের যে প্রিপারেশন, আমি তো বেশ কিছু সেগমেন্টেই ছিলাম, যেমন গল্প বলা, কবিতা আবৃত্তি, একক অভিনয়, ছবি আঁকা। তো সেই সময় যে একটা টোটাল জার্নি, এবং আমাদের সমসাময়িক অনেকেই ছিলেন। তো এখন অনেকেই আর আসলে স্ক্রিনে নেই, বা কোথায় জীবন জীবিকার তাড়নায় কে কোথায় হারিয়ে গেছেন, অনেক বছর আগের কথা। বাট নতুন করে যদি আমি নতুন করে কথা বলতে হয়, তাহলে কাজী কাইয়ুম ভাই, যার কথা আমি সবসময় কৃতজ্ঞতার চিত্তে স্বীকার করি, উনি প্রযোজক ছিলেন নতুন করে, উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তো অনেক স্মৃতি এবং যা কিছু শেখা, নতুন করে শুধু যে একটি অনুষ্ঠান তা না, এটা একটা ফাউন্ডেশনের মতো, এটা একটা ইনস্টিটিউশনের মতো। এবং সেই সময়ে আমরা যারা কাজ করেছি, সেই সময় বাচ্চারা যারা ছিল তারা সবকিছু কিন্তু নতুন করেই শেখা। এবং আমাদের কাছে একটা নতুন করে একটা মানে যে অনুষ্ঠান ছিল না, এটা আমাদের কাছে একটা উৎসবের মতো ছিল, এবং প্রচন্ড এক্সাইটমেন্ট। আমি একটা ঘটনার কথা উল্লেখ করি, যে আমি চ্যাম্পিয়ন ছিলাম, আমি একটু ছবি আঁকার অভ্যাস ছিল। তো আমি চ্যাম্পিয়ন হই, 2টো সেগমেন্টে ফার্স্ট হয়েছিলাম, সেই জন্য আমি চ্যাম্পিয়ন হই। একটা ছিল ছবি আঁকা এবং একটা ছিল গল্প বলা। তো ছবি আঁকার আমার মনে পড়ে সোফার যে অনুষ্ঠানটা হয়েছিল এখন যে শিশু পার্ক শাহবাগে, সেখানে সারাদিন ধরে ছবি আঁকার অনুষ্ঠান হলো। তো মানে ছবি আঁকার প্রতিযোগিতাটা হলো। তো প্রচণ্ড গরম, এখন যেরকম গরম সেই রকম গরম, এবং খোলা আকাশের নিচে আমরা, শিশু পার্কটা অনেক বড় এরিয়া, ওখানে বসে আমরা ছবি আঁকতাম। তো ছোট মানে স্কুলে পড়ি। তো একটা পর্যায়ে এত গরমে থাকতে থাকতে আমার মা একটু পরপর আমার মাথায় ঠান্ডা পানি দেয়, তো আমাকে সবসময় পাশে থাকতেন। এবং একটা পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাই, অনেক অসুস্থ হয়ে যাই। কোনো মতে ছবিটা এঁকে শেষ করে, মানে ওটা শেষ করতে পারলেই হয়। তো কেমনে আমি আবার ওই প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়ে যাই। তো খুব স্মরণীয় একটা সময় ছিল, অবশ্যই স্মরণীয় ঘটনা। সবকিছু মিলিয়ে এক কথায় বললে যে নতুন কুড়ি আমাদের জন্য একটা প্রতিষ্ঠান ছিল, যেখান থেকে আমরা আমাদের পথ চলা শুধু যে এই কালচারাল জগতে না, মানে সবকিছু শুরুটা ওখান থেকে বিকশিত হওয়ার স্থানটাই ওটা ছিল নতুন কুড়ি, সেটাই ছিল নতুন কুড়ি। চমৎকার। সাকলিন ভাই, আপনার কাছে আসি। ছোটবেলা থেকে আপনার সাইকেলের প্রতি একটা বড় নেশা ছিল, যার মাধ্যমে সাইক্লিং করতে করতে এখন খুব ভালো একজন অ্যাথলেট। এবং আমি যতদূর জানি যে বিগত বছরে 2023 সালে আপনি আয়রনম্যান প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছেন। সাইকেলের প্রতি আলাদা করে ভালোবাসাটা কিভাবে হলো সেটা একটু জানবো। সাইকেল বলতে আসলে
আমার নিজেরও কিছু একটু বাইকিংয়ের দিকে ঝোঁক ছিল। তো দেখা যেত একসময় খুব পিঠ ব্যথা শুরু হয়ে গেল এবং স্পাইনে কিছু প্রবলেম তৈরি হলো। তো তখন আমি আসলে একটু এক্সারসাইজের দিকে ঝুঁকে পড়লাম। পরবর্তী স্টেজে তো আপনি জানেন যে কোভিড চলে আসলো এর পরবর্তী সময়টাতে। তো আমার কাছে মনে হলো যে এক্সারসাইজ যেগুলো ছোটবেলায় আসলে এগুলোর প্রতি ঝোঁক ছিল সেগুলো আস্তে আস্তে সামনে তখন চলে আসতে শুরু করলো। বিশেষ করে পুকুরে সাঁতার কাটা কিংবা একটু সাইকেল চালানো। তো আপনি তো জানেন যে ঢাকা শহরে মানে পুকুর পাওয়া খুবই কঠিন, একদমই দুষ্কর, কঠিন ব্যাপার, এখন খুবই কঠিন। তো সাইকেল তো আছে কিন্তু আপনি চালাতে পারবেন না, সেই রোডটা আপনার নাই, সাইকেল ফ্রেন্ডলি কোনো জায়গা নাই। তো আমার তখন আমি বিভিন্ন ম্যারাথনে অংশ নিতাম। তো একটা সময় আমার কিছু চোখে প্রবলেম হলো। তো আমার ডাক্তার আমাকে বললো যে তোমার আর দৌড়ানো যাবে না। তো তখন আমার কাছে মনে হলো যে আমার আসলে দৌড়টার প্রতি এক ধরনের প্রেম জন্মে গেছে। আমি আসলে আর নিজেকে থামাতে পারছি না, কারণ সকালবেলা উঠে যান আপনি অনেক সময় প্রায় সময় শুনবেন যে ঢাকা শহরে নাকি বলে যে দুটো ঋতু, একটা হচ্ছে শীত আর একটা গ্রীষ্ম। কিন্তু আপনি যদি খোলা আকাশের নিচে যান, পার্কে যান, প্রত্যেক দিন দেখবেন যে বাংলাদেশে আসলে প্রতি মাসে একটা ঋতু, এবং আমি প্রত্যেক মাসে আমি প্রকৃতির চেঞ্জ দেখতে পাই। এটা আসলে আমরা যাই না, চার দেয়ালে বন্দি থাকি বলেই একদম। আর তাছাড়া অনেকেরই ভোরবেলায় ওঠার অভ্যাস নাই, একদম নাই, আমারও ছিল না। এবং যতগুলো আব্বার হাতে মার খেয়েছে তার মধ্যে উঠতে দেরি হওয়ার একটা কারণ ছিল। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো যে এইটা যদি আমি না করি আমি আসলে সুস্থ থাকবো না। তখন ডাক্তারের সঙ্গে কথা বলার পরে সে আমাকে বলে, আমার ফ্রেন্ড সে তো খুবই রিনাউন এখন আই স্পেশালিস্ট, তো আমাকে বলে যে সাঁতার কাটা যাবে, দৌড়ানো যাবে না। আচ্ছা, তাই বললাম যে খেয়াল করে দেখিস, কিন্তু সাঁতার কাটতে বলছিস, আমি কিন্তু কালকেই নেমে যাব। তো আমি আগের রাতেই লেসিক করে অপারেশন করে দেন আমি পরের দিনই গিয়েছি হচ্ছে পুরাতন ঢাকার একটা গোলতালাবু পুকুর আছে, আচ্ছা, ওখানে গিয়ে আমি আসলে সাঁতারটা শুরু করি। প্রায় 4.5 মাসের একটা ট্রেনিং ছিল। আমি ইভেন প্রফেশনালি সাঁতার শুরু করি, ছোটবেলায় তো অনেক সাঁতার কেটেছি। ওখান থেকেই মানে 6 মাসের মধ্যেই আমি আসলে বাংলা চ্যানেল প্রথম পাড়ি দিই। এবং আপনি জানেন যে চিকিৎসক হিসাবে এর আগে কেউ পাড়ি দেয় নাই। তা আমি এবং আমার একটা সহকর্মী ইয়াং কার্ডিয়াক সার্জন তারেক, দুজন আমরা একসাথে আসলে বাংলা চ্যানেল পাড়ি দেই। এবং এটা জানেন যে আপনাদের টেকনাফ থেকে সেন্ট মার্টিনের যে ডিস্টেন্সটা বঙ্গোপসাগর, এটা কি বলা হয় বাংলা চ্যানেল। এখানে প্রায় 16 কিলোমিটার আপনাকে সাঁতরাতে হয় সাগরে। তো আমি ওটা পার করার পরেই আমার কাছে এক ধরনের মানে কনফিডেন্স লেভেলটা খুব বেড়ে যায়। দেন আমি আসলে ওইটা শেষ বাংলা চ্যানেল কমপ্লিট করার পরবর্তীতে আমি আয়রনম্যান 70.3 দেই। আচ্ছা, 2022-এ দিই, আবার 2023-এ দিই। আয়রনম্যানে আসলে সাইকেলটা লাগে, সাঁতারটা লাগে, আপনার দৌড়টা লাগে। তো আমরা তো আসলে মায়ের পেটেই সাঁতার কেটে এসেছি, সো আমরা সাঁতারের হ্যাঁ সেখান থেকেই। দৌড়টা তো আমরা জীবনের যুদ্ধে তো সবসময় দৌড়াচ্ছি, সাইকেলটা একটা গ্যাপ থেকে যায়। আর আয়রনম্যান দিতে গেলে প্রায় ফুল ভার্সনে যেটা প্রায় 7.5 ঘন্টা থেকে 7 ঘন্টা সাইকেলিং করতে হয়। তো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে সাইকেলটা আর একটু প্রফেশনালি শেখা দরকার। তো এই যে 3 ভার্সন ট্রায়াথলেট বলতে যেটা বোঝায় আর কি, এটার আসলে কিছুটা শখ। আর এখন যেহেতু আমি আবার এই নেক্সট অক্টোবরে আমি ফুল ভার্সন আয়রনম্যানটা দিতে যাচ্ছি, এখন তো এটা প্রয়োজন হয়ে গেছে। কারণ আমাকে প্রায় 180 কিলোমিটার সাইকেল চালাতে হবে, 4 কিলোমিটার সাঁতার কাটতে হবে এবং 42 কিলোমিটার দৌড়াতে হবে। আমার টাইম বরাদ্দ হচ্ছে 17 ঘন্টা, এর মধ্যেই কমপ্লিট করতে হবে। এত বড় সময়, লং একটা সময়ের মধ্যে আপনি চ্যাম্পিয়ন হয়ে আসবেন, আমরা সেই আশাই করি। আমাদের সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা বিরতির পরে এসে আরো কিছু গল্প শুনবো। দর্শক সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে, কেন বিরতির পরে এসে কিন্তু জানবো আরো মজার কিছু তথ্য। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ কেমন আছেন। দর্শক, ঈদের এই আয়োজনে আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার শাহনাজ চৌধুরী এবং একই সাথে আছেন ডাক্তার সাকলাইন রাসেল। শাহনাজ আপু, আপনার কাছে একটু আসি, যে শাহনাজ চৌধুরী নামটা আসলেই কিন্তু মনে পড়ে যে টিভির স্ক্রিনের নিউজ পড়ছে এরকম একটা ছবি, তাই না? এই নিউজ প্রেজেন্টার হিসেবে কেন আসা হলো? মেডিকেল থেকে, চিকিৎসক থেকে নিউজ প্রেজেন্টার হওয়ার শখটা কবে থেকে হলো? আসলে আমি যে নিউজ প্রেজেন্টেশনে আসব সেটা নিয়ে আমার তেমন কোনো প্ল্যানিং বা পরিকল্পনা ছিল না, কিন্তু আমি যেহেতু সেই 81-82 সাল থেকে টেলিভিশন স্ক্রিনে, তো আমার সবসময় একটা ছিল যে আমি কিছু না কিছু করব, স্ক্রিনে উপস্থিত থাকব। যারা একবার দর্শকের সামনে আসে তারা জানে যে স্ক্রিনে আসার মজাটা কীরকম। তো যাই হোক, আমি ছোটোবেলাতে নতুন কুড়ি করতাম, নতুন কুড়ি থেকে করতে করতে এক সময় আমি মেডিকেল কলেজে চলে যাই, ঢাকার বাইরে মেডিকেল কলেজে চলে যাই। তখন আমি টুকটাক অভিনয় করতাম, মডেলিং করতাম, বিভিন্ন কিছু করতাম।
তো আমি ঢাকার বাইরে পড়তে চলে যাই, পাশাপাশি আমার বিয়ে হয়ে যায়। তো যাই হোক, এই দুটো কারণেই নাটক থেকে আমাকে অব্যাহতি নিতে হয়। তো নাটক থেকে আপনাকে তো আমরা বেশ কিছু নাটকেও পেয়েছি এবং তখন তো করেছি কিছু অনেকগুলো কাজ। ম্যাগাজিন এবং পত্রিকাতে আপনার ফটোশুটও আমরা মানে দেখেছি। ওই সময় স্বপ্ন দেখতাম আমি খুব বড় অভিনেত্রী হব। আচ্ছা। তো যাই হোক, জীবনের একটা পরিবর্তনে আমার যেহেতু পড়াশোনার প্রায়োরিটিটা সবসময় আমাকে দিতে হয়েছে, পড়াশোনা প্লাস আমার বিয়ে হয়ে গেল, সবকিছু মিলে নাটকটা আর করা হলো না। আচ্ছা, নাটক শেষ, এখন তাহলে কিভাবে স্ক্রিনে থাকা যায়? তো এরপরে চিন্তা করলাম যে আমি তো ঢাকার বাইরে পড়াশোনা করছি, কিভাবে স্ক্রিনে থাকবো? তো খুঁজে খুঁজে বের করলাম যে আচ্ছা, টেলিভিশনে অনুষ্ঠান ঘোষণা বলে একটা পার্ট আছে। তো আমি যেহেতু এগুলো কাজ মোটামুটি পারি, এটা একটু চেষ্টা করি। সেটা বিটিভিতে। তো তখন আমি ঢাকার বাইরে থেকে এসে, ময়মনসিংহ থেকে এসে উইকেন্ডে কাজ করতাম। আচ্ছা, জাস্ট বেশি কিছু না, যে এখন এই অনুষ্ঠানটা হবে, আপনারা দেখবেন, অ্যানাউন্সমেন্ট দিয়ে যেটাকে আমরা দেখি, এটাকে বলা হতো অ্যানাউন্সার। আচ্ছা। তো সেই অ্যানাউন্সমেন্টও করলাম কয়েক বছর। তারপর আবার আমি আমার আরেকটা বেবি হলো, 2টা বাচ্চাই হলো, এবং ছোট ছেলেটা হওয়ার পরে আমি চলে যাই জাপানে, একটা ফেলোশিপ ট্রেনিংয়ে চলে যাই, এবং তখন তো এগুলো সবই মোটামুটি বাদ। তো কিন্তু আমার তো মিডিয়ার নেশার ছোটে না আর কি, স্ক্রিনে আসতে হবে, দেশের বাইরে চলে যাওয়ার পরও একটা কাজ করতে এই জায়গাটা। তো তখন আমি জাপানে বসে বসে যখন অনেকটা সময় আমার হাতে থাকতো, অবসর সময়টা আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখতাম। তো দেখতে দেখতে দেখলাম যে আমার কিন্তু অনুষ্ঠান ঘোষণা ততদিনে বাদ হয়ে গেছে। আচ্ছা। তো যখন দেখতাম যে এত সুন্দর সুন্দর টিভি চ্যানেল সবাই কাজ করছে, সেই সময়টাতে এনটিভির শুরু হলো, এনটিভির শুরুটা 21 টেলিভিশন, তারপরে এনটিভি, চ্যানেল আই, 3-4টা চ্যানেল। তো এনটিভির সেই নিউজ প্রেজেন্টেশন দেখে আমার মনে হলো যে এই কাজটা মনে হয় আমি পারবো। তো দেশে যখন আসলাম, দেশে এসে আমি সাথে সাথেই যোগাযোগ করলাম, এবং যোগাযোগ করে ওখানেও ফেস বাই ফেস ইন্টারভিউ হয়। ও জানে যে নিউজ প্রেজেন্টেশনে আসতে গেলেও কিন্তু মানে এত ইজি না যে চট করে আমি স্ক্রিনে এসে পড়া শুরু করলাম, সেরকম না। তো সেখানেও কিছু ট্রেনিং সেশন গেল, 1টা 2টা 3টা ফেজ পার হয়ে আমি প্রেজেন্টেশনে টিকে গেলাম ফাইনালি। তো যাই হোক, টিকে গেলাম, এবং তখন ডালিম ভাই, সামিয়া রহমান, ওরা তখন টেলিভিশনে কাজ ছিলেন, এবং তখন তাদের একটা সুন্দর একটা সময় সামনে, একদম হিরো ছিলেন। তো এখনো আছেন, কিন্তু তখন তাদের সময়টা ছিল, সেই ঢুকে গেলাম ওইখানে। তো এই ওইভাবেই নিউজ থেকে আসা, যে আমি যে নিউজ প্রেজেন্টার হব সেটার এইম ছিল না, কিন্তু কোনো না কোনোভাবে আমি পর্দায় থাকবো। তো এইভাবেই আবার দীর্ঘদিন নিউজে কাজ করলাম। তা আমার কাছে মনে হয় যে নতুন করে যেমন আমার একটি স্বর্ণালী অধ্যায়, নিউজটাও ছিল আমার কাছে এরকমের। কেননা আমি যে সময়টাতে কাজ করেছি, আমি মনে করি আমি অনেক ব্লেসড। তখন চ্যানেলও অল্প ছিল, এবং মোটামুটিভাবে মানে যে কয়জন নিউজ প্রেজেন্টারের নিউজ নিয়ে টুকটাক কথা হতো, আলোচনা হতো, আমি আসতাম মাঝে মধ্যেই সেই সমস্ত আলোচনায়। তো এবং আমি, আমার মনে হয় যে আমি একেবারে আমার ফুল তৃপ্তি দিয়ে আমি নিউজ শেষ করি। মানে নিউজের ক্যারিয়ারটাকে আমি এনজয় করেছেন, এবং নিউজ যে সংবাদ পাঠিকা বলতে যেটা বোঝায়, সেই জায়গাটা আপনি খুব বেশি এনজয় করেন। আমি অনেক বেশি এনজয় করি, কেননা মানে করতাম ওই সময়, খুবই ভালো লাগতো। আর একেবারেই নতুন একটা অভিজ্ঞতা, এবং তখন যে আমরাও এনটিভির শুরুটা দেখেছি এরকম, যে বিটিভির একটা ফরম্যাট ছিল, সেই ফরম্যাট থেকে একদম ভিন্ন একটা ফরম্যাট আমরা মাঝে মাঝে লাইভ করতাম, বিশেষ করে যখন দেশে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হচ্ছে, বিদেশে কোনো সিচুয়েশন হচ্ছে, তখন যে তাদের সাথে সরাসরি কানেক্ট করা, বিভিন্ন ব্যক্তিত্বরা আসতেন, তাদেরকে গেস্ট হিসাবে তাদেরকে ইন্টারভিউ নেওয়া। তো চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, আমি অনেক এনজয় করি, আমার খুবই ভালো লাগতো, এবং আমার প্রফেশনের পাশাপাশি ওইটাও আমার একটা সেকেন্ড, দুটো একসাথে একদম ক্যারি করতেন। ঠিক একই অবস্থায় কিন্তু ডাক্তার সাকলায়েন রাসেল আপনারও, আমরা কিন্তু আপনাকে বেশিরভাগ সময় কিন্তু এই নিউজ প্রেজেন্টার হিসেবে দেখেছি, যে সংবাদ পাঠক হিসেবে, এবং স্ক্রিনে দেখতেও খুব ভালো লাগে, এবং আপনার যে ভয়েসটা এতটা শ্রুতিমধুর, মানে ভয়েসটা খুবই ভালো লাগে, বিশেষ করে আমার তো অত্যন্ত পছন্দের একটা ভয়েস। এই প্রেজেন্টেশনে আসার যাত্রাটা একটু শুনবো। আচ্ছা, এটা হলো যে আমি যদি এখন বলে ফেলি তো আপুর বয়স বের হয়ে যাবে, একটা বিপদ আর কি। কারণ আপু যখন নতুন, আমরা স্পেসিফিক করে জানতে চাই না, কিন্তু আমরা জানি আপু আমাদের বড় জানে। আপু যখন নতুন কুড়ি নিয়ে ব্যস্ত কিভাবে টিভিতে কাজ করবে, তখন আসলে আমি ওনার কথাগুলো শুনছিলাম। তখন তো আমি গ্রামের মেঠো পথ দিয়ে, হয়তো আমি তখন, আমাদের শৈশবটা হচ্ছে উল্টা। কারণ আপু যখন নতুন কুড়িতে ব্যস্ত, তখন আমি নিশ্চয়ই আমি মার কোল থেকে মাত্র নেমে দৌড় দিচ্ছি, এরকম একটা ফিলিংস আর কি। কিন্তু আমার পরবর্তী জীবনটা পুরো আমার একদম গ্রামের মেঠো পথ দিয়ে আমার বেড়ে ওঠাটা, শৈশবের পুরোটাই মেঠো পথের মধ্যে।
আমাদের স্কুলে যাওয়াটাই ছিল আমাদের সেই সময়কার মধ্যে একটা প্রায় 2-3 কিলোমিটার দূরে একটা স্কুলে যেতাম। তো ওইটা ছিল আমাদের সবচেয়ে একটা এনজয়েবল জায়গা। বাট বাকিগুলো হচ্ছে আমারটা একদম মানে কি বলবো যে এলাম দেখলাম জয় করলাম টাইপের। আমি ওরকম আসলে আপু যেরকম একদম নিখুঁতভাবে ছেকে স্টেপ বাই স্টেপ তাকে পাড়ি দিতে হয়েছে, কারণ সেই সময় কারো পরিস্থিতি ওইরকমই ছিল। আজকে যখন ডিজিটাল মিডিয়ার যুগে আমরা ঢুকে গেছি, আমরা এই মিডিয়ার যুগের আমরা শিশু আর কি। এখান থেকে আমাদের শুরু হওয়াতে আমরা আসলে র্যাপিডলি জয় করতে পেরেছি। আমি যেমন মেডিকেল কলেজে থাকতে, তো আমি যখন ফাইনাল ইয়ারের প্রোগ্রাম হচ্ছিল, তো দেখলাম যে ঢাকা মেডিকেলের ছেলেমেয়েরা আমরা মনে করি আতেল পড়ালেখা ছাড়া কিছু বুঝে না। পারফর্ম করতে গিয়ে দেখি যে মেয়েটাকে আমি চিন্তাও করতাম না যে সে নাচতে পারে, সে নাচতেছে, যে গাইতে পারে সে গাইতেছে। তাহলে অবাক হয়ে গেলাম যে এখানে 68 জন পারফর্মার, হয়রাজ আমি কিছু পারফর্ম করতে পারছি না। তো তখন আমাকে একটা ফ্রেন্ড বললো যে তুই এক কাজ কর, তোর তো হাতের, আমি এবার লেখালেখি স্কুল কলেজ লাইফ থেকে, তুই লিখতে পারিস ভালো, তুই এক কাজ কর, তুই একটা রম্য সংবাদ পাঠ কর। তো তখন আমার ওই আপু যেটা বলছিল যে আমার স্বপ্ন পুরুষ বিং মেল প্রেজেন্টার হচ্ছে, স্বপ্ন পুরুষ মানে স্বপ্ন প্রেজেন্টার বলি, সেটা হচ্ছে ডালিম ভাই। তো ডালিম ভাইকে একটু কপি করে আমি 21শে টেলিভিশনে মিউজিকটাকে বেস করে আমি একটা রম্য সংবাদ সাজালাম, এবং সেটা খুবই প্রশংসিত হলো। তো তখন আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে এসে বলল যে তোর তো সংবাদের ঢংটা খুবই ভালো, তোর টোনটাও ভালো লাগছে, ঢংটাও বেশ ভালো লাগলো, বাট তোর উচ্চারণে অনেক ঝামেলা আছে, তুই যদি ওইটাকে কারেকশন করতে পারলে কিন্তু তুই নিউজ প্রেজেন্টার হতে পারবি। তো তখন আমি আবার বিভিন্ন পত্রিকায় হেলথ রিপোর্টার হিসেবে কাজ করতাম। তো তখন আমার কাছে মনে হলো যে আমার এই দিকটা একটু ভেবে দেখি। এবং সবচেয়ে একটা ইন্টারেস্টিং নিউজ আছে, সেটা হলো আমি তখন দুটো কাজ করি। একটা হলো ডালিম ভাইয়ের সাথে দেখা করে, উনি বিভিন্ন জায়গায় ট্রেনিংগুলো নেন, সেখানে যাই, এবং সেই সময় আমি একটা হেলথের প্রোগ্রাম করি। এই একটা ডামি প্রোগ্রাম না, আমি জাস্ট নিচে একটা ডামি প্রোগ্রাম করে আমি চ্যানেলে জমা দিব। আমি আসলে চ্যানেলে এই প্রোগ্রাম জমা দিয়েছিলাম। ইন্টারেস্টিং হচ্ছে সেই প্রোগ্রামের নাম ছিল কেমন আছেন। আমার কিন্তু সবচেয়ে এটা ভালো লেগেছে এখানে এসে। তো আমার গত জাস্ট কয়েকদিন আগেই নিউজ প্রেজেন্টার যে সংগঠন আছে এনবিএ, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন, সেটা আমি প্রেসিডেন্ট পদে ইলেকশন দিতে গেছি। ইলেকশনের দিন আমি ডালিম ভাই ভোটার হিসেবে আসছেন, তাই বললাম যে আপনার কাছে নিউজ শিখলাম, আরো অনেকের কাছেই শিখেছি, আপনি তার মধ্যে একজন অন্যতম, বা আপনার আদর্শে আমরা অনুপ্রাণিত, আপনার অনুভূতিটা কেমন? আসলে সেটাই বলছিলাম যে আমি জাস্ট তখন যুদ্ধ করছি একজন প্রেজেন্টার হওয়ার জন্য, whereas আজকে আমি প্রেসিডেন্ট পদে ইলেক্টেড হয়ে গেছি। এর জন্য আপনাকে অভিনন্দন। আমরা জানি এবং ডালিম ভাই সেখানে ভোট দিতে এসেছেন। আপু আমি জানতাম না উনি ছিলেন, থাকলে উনিও নিশ্চয়ই ভোটটা ওনারটা পেতাম, আমি এটা মিস হয়ে গেছে আর কি। বাট উনি দোয়াটা করেছেন আমার জন্য। সেখান থেকে আসলে ওই যে বললাম, পরবর্তীতে আমি দেখলাম যে নিউজ প্রেজেন্টার হওয়াটা খুবই কঠিন পথ। আপনাকে শুদ্ধ উচ্চারণে যেতে হবে, ঢং আনতে হবে, দেন ক্যামেরা ভীতি কমাতে হবে, আপনাকে নিউজই হতে হবে। এখন যেমন অনেক স্কুলিং আছে, তখন তো এই সুযোগটা তখন সেই সুযোগটা ছিল না, পাই নাই, বাট আমরা তো কিছুটা পাচ্ছি। কিন্তু তারপর দেখা গেল যে আমার যে গ্রাম থেকে উঠে আসা, যে আমার গায়ে যে গন্ধ আছে ওটা সরাতে পারছি না। দেন আমি তখন আসলে একটা পর্যায়ে সুযোগ পাই বাংলাদেশ টেলিভিশনে একটা হেলথের প্রোগ্রামে। ওখানে প্রায় 3 বছর কাজ করার পর আমি এনটিভিতে একটা হেলথের প্রোগ্রাম শুরু করি, আমার হাত ধরেই শুরু হয়, স্বাস্থ্য প্রতিদিন নামে। ওটা এখনো চলছে, এখনো আছে, এবং ওটার সাথে আমি এতটা আত্মিকভাবে মিশে গেছি যে এখনো যদি রাস্তায় আমি মিউজিকটা শুনি আমার একদম থেমে যেতে ইচ্ছা করে, এটা ফিল করি, ভালো লাগে একটা কাজ এখনো করে। তবে আপনি লেখালেখি করতেন খুব চমৎকার, সেই জায়গাটাতে কেন আমরা এখনো পাচ্ছি না? না, আছি, আমি লেখালেখিতে আছি। ধরেন এখন মানুষ তো দুষ্টামি করে বলি যে আমার মানে কিছুই না থাকুক, ফেসবুকে আমার একটা স্ট্যাটাস আছে, এখন আমরা তো অনেকে ফেসবুকে লিখি, বাট বইবেলা আমার অলরেডি 6টা বই বের হয়েছে। বাট এখনকার বইগুলোকে বের করার পরে আবার যে নানা ধরনের যে জটিলতা, বা একজন লেখক নতুন লেখকদেরকে যে সম্মানের জায়গাটা, আমার ওখানে একটা জানি একটা গ্যাপ দেখি। দ্যাটস ওয়াই আমি আসলে বই লেখার থেকে সাধারণ মানুষকে সচেতন করবার জন্য যে লেখাটা, এটা কি চিকিৎসক হিসেবে কি এই জায়গাটা তৈরি হয়েছে যে সাধারণ মানুষকে সচেতন করতে হবে সেই বিষয়ে লিখতে হবে, নাকি লেখার কোনো ভালো একটা স্পেসিফিক জায়গা আছে? আমি দুভাবেই মানুষকে সচেতন করি, দুটো জায়গায় আমি কাজ করি। একটা হচ্ছে সমাজ সচেতন করা, সমাজ সংস্কারের যে কাজগুলো আছে সেই জায়গায় আমি একটু লেখার চেষ্টা করি। আরেকটা হচ্ছে আমার চিকিৎসক হিসেবে আমার একটা দায়বদ্ধতা আছে। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার আছে, আমি একজন ভাস্কুলার সার্জন। সাধারণ ভাস্কুলার সার্জারি কি জানিই না, বাট অকালে তারা পঙ্গু হয়ে যাচ্ছে। তো আমার ভাস্কুলার সার্জন হিসেবে কেন আসলেন বা এই জায়গাটা কাজ কি একটু জানবো, কিন্তু তার আগে একটু শাহনাজাপুর কাছে আসি। ফিমেল ডাক্তার হিসেবে, একজন নারী চিকিৎসক হিসেবে কিন্তু আমরা সবসময় দেখি একজন গাইনোকোলজিস্ট, গাইনির একটা বিষয় নিয়ে থাকবে, কিন্তু সেই জায়গাটা পার করে আপনি রেডিওলজিস্ট কেন হলেন?
রেডিওলজি ইমেজিংকে বেছে নেওয়ার পেছনে মূলত দুটো কারণ। একটা হচ্ছে আমি যদি আমার ব্যক্তিগত কারণের কথা বলি, আমি সবসময় চিন্তা করেছি যে আমি এমন একটি প্রফেশনে থাকবো যেখানে আমি কিছু সময় আমার পরিবারকে দিতে পারবো এবং কিছু সময় আমার মিডিয়া জগতে দিতে পারবো, এটা একটা চিন্তা। আর রেডিওলজি ইমেজিং এমন একটি সাবজেক্ট যেটা প্রতিদিন প্রতিনিয়ত ইমেজিং নতুন নতুন পরিবর্তন নিয়ে আসছে এবং এখন যে কোনো চিকিৎসার জন্য, যে কোনো ডায়াগনোসিসের জন্য, যে কোনো যা কিছু করতে হয় ডাক্তারদের কিন্তু ইমেজিং ছাড়া বিকল্প নেই। আমাদের কাজের কোয়ালিটিটা 100% না। আমার যে বস, আমার যে সুপারভাইজার, আমি যদি 200% দেই তাতেও উনি বলবেন যে না, কোথাও কোনো একটা প্রবলেম আছে। মানে প্রচুর চ্যালেঞ্জ আছে ওখানে, কাজ সাংঘাতিক রকমের চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ শাহনাজ আপু। আমরা ভাস্কুলার সার্জারি সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটা ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের বিশেষ কেমন আছেন অনুষ্ঠান। এবং আমাদের সাথে আজকে আছেন ডাক্তার শাহনাজ চৌধুরী এবং একই সাথে আছেন ডাক্তার সাকলাইন রাসেল। আমরা বিরতিতে যাবার আগে অনেক রকম গল্প শুনেছি, কিন্তু এখন একটু জানবো যে ভাস্কুলার সার্জন হওয়ার পিছনের কারণটা কি? এটা মানে খুবই সংক্ষেপে যদি বলি, আমার মা ছিলেন হার্টের পেশেন্ট, তার হার্টের ভালভে অপারেশন করতে হয়েছে। তো আমি মাকে হাসপাতালে রেখেই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাই এবং তখন আমার ফিল হয় যে আমার ডাক্তার হওয়া দরকার। ডাক্তার হওয়ার পরে ফিল হয় যে মা যে বিভাগে ছিলেন সেই বিভাগের সার্জন হওয়াটা দরকার, এটাকে বলে কার্ডিয়াক সার্জন। আমার যে সাবজেক্টটা ছিল পোস্ট গ্রাজুয়েশনের জন্য সেটা কার্ডিও ভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জন। আমরা কার্ডিয়াকও যেতে পারি, ভাস্কুলারও যেতে পারি, থোরাসিকও যেতে পারি। তো কার্ডিয়াক সার্জন হওয়ার পর দেখলাম যে আমার মা যে রোগটায় ভুগেন সেই রোগের রোগীরা আসলে আমি আসলে স্বাভাবিকভাবে তাকে নিতে পারি না। যে জটিলতাগুলো হয় আমার মধ্যে এক ধরনের প্রেশার তৈরি করে, অন্যরকম কাজ। তখন আমার কাছে মনে হলো যে এই একটু দূরে থাকাটা আমার জন্য বেটার। এবং একই সঙ্গে তখন মনে হলো যে আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, সাধারণ মানুষকে নিয়ে কাজ করি, ভাস্কুলার সাবজেক্টটা এটা একটা অবহেলিত সাবজেক্ট। প্রতি মুহূর্তে মানুষ এখানে তার হাত কিংবা পা হারাচ্ছেন। আমি হয়তো ওই লাইনে চলে গেলে একদিকে আমার মায়ের যে অপারেশন রিলেটেড যে ইস্যুগুলো আছে কার্ডিয়াক সার্জারি, সেটা আমাকে থেকে দূরে রাখবে। 2 নম্বর হচ্ছে আমি কিছু মানুষকে সচেতন করতে পারবো এবং কিছু ম্যান পাওয়ার তৈরি করতে পারবো। এই 3টা ফিলিংস থেকে আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে সবাই কার্ডিয়াক সার্জন মানে বুঝে যে হার্টের কিছু একটা রিলেটেড, বাট ভাস্কুলার সার্জারি সম্পর্কে বা ভাস্কুলার সার্জন হিসেবে কাজ করার জন্য এই জায়গাটা একটু আমাদেরকে দর্শকদের একটু সেটাই আমি বলতে চাই। ধরেন যে যাদের আমাদের হার্টে যেরকম ব্লক হয়, হাতে এবং পায়েও কিন্তু ব্লক হয়। হার্টে যদি ব্লক হয় সেটাকে আমরা বলছি হার্ট অ্যাটাক, ব্রেইনে হলে স্ট্রোক, আর পায়ে হলে বলছি গ্যাংগ্রিন। এখন দেখেন যে বাংলাদেশে কিন্তু যদি আমরা 20 কোটি মানুষ চিন্তা করি তাহলে 20 কোটি হার্ট, কিন্তু হাত পা কিন্তু অলমোস্ট 80 কোটি, 4 গুণে যদি আমরা চিন্তা করি। এই রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি এবং মানুষ জানেই না যে তার হাতে বা পায়ে ব্লক আছে, ঘা হচ্ছে, পাটা হাত পাটা হারাচ্ছে। এই জায়গাটায় আমরা হার্টে যেরকম বাইপাস অপারেশন করা হয়, পায়েও করা হয়, হাতেও করা হয়, এমনকি ট্রাঙ্ক যেটা আমরা বডি বলি সেখানেও করা হয়। হার্টে যখন রিং পড়া হচ্ছে আমরা পায়েও হাতেও রিং পড়াই। এই জায়গাটাকে আসলে ভাস্কুলার বলে। যেমন আপনার হার্টের রক্তনালীতে ব্লক হওয়া মানে আসলে সারা শরীরের রক্তনালীতে ব্লক হতে পারে। এই জায়গায় মানে হার্ট ভিন্ন অন্য জায়গায় যারা কাজ করে তারাই ভাস্কুলার সার্জন। সেই জায়গা থেকে আমি আসলে ভাস্কুলার সার্জারিতে আসি। আপনার কাছে তো প্রচুর পেশেন্ট রেফার হয়ে আসে এবং আমরা জানি যতটুকু যে দেশের বাইরে থেকে অনেকে দেশের বাইরে যান চিকিৎসা নিতে, সেখানে সুস্থ হতে, যে বাংলাদেশের চিকিৎসা ভালো না, কিন্তু দেশের বাইরে থেকেও রোগী আসছে আপনার কাছে রেফার হয়ে। এই বিষয়টা যদি আমাদের একটু একটা ইন্টারেস্টিং হচ্ছে যে আন্তর্জাতিক ফোরামগুলোতে যখন যাই, যখন প্রেজেন্ট করা হয় তখন ওরা আসলে দ্য ওয়ে ইউ আর প্রেজেন্টিং এটা ওরা ভালোভাবে চেক করে বা ওদের মধ্যে এক ধরনের ভালো লাগা তৈরি করে। তো দেখা গেছে যে এখান থেকে অনেকেই হয়তো আমাকে পিক আপ করে। আর বিশেষ করে আমাদের দেশে যারা পাশের দেশে যাচ্ছে বাংলা ভাষাভাষী, আমার কিন্তু ইউটিউব এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়ার কারণে বিশেষ করে কোভিডের সময় 48% ইন্ডিয়ান কিন্তু আমার ভিডিওগুলো দেখতো এবং তারা অন্যরকম একটা ফ্যান ওখানেও তৈরি আছে। তো অনেক সময় দেখা যায় যে রুগীরা গেলে তারা উল্টা বলে যে আপনার দেশে তো ওরকম ইব্রাহিম কেডা গেছে, বারডেম আছে, ওখানকার হেড আছেন, এনাদের কাছে আপনারা তো নিতে পারেন। এটা কিন্তু যারা রিয়েল অথেন্টিক প্র্যাকটিস করেন তারা কিন্তু তাদের কাছে পাঠান। এরপরও যেমন এই যে কয়েকদিন আগেও আমার কাছে 2টো পেশেন্ট পাশাপাশি শোয়া, দুজনই কিন্তু উন্নত চিকিৎসার জন্য সেখানে গেছে এবং তাদের কিন্তু দেখা গেল যে পায়ে ব্লক হয়েছে, একজনকে রিং পরানো হয়েছে, পায়ে ব্লক হয়েছে, একজনকে বাইপাস করা হয়েছে, দুটোই বন্ধ। এখন উন্নত চিকিৎসার জন্য আবার ফেরত এসে আমাদের কাছে চিকিৎসা, আমাদেরও বন্ধ হতে পারে, আমরা বলছি না,
বাট আপনি যদি আমার চেম্বারে প্রত্যেক দিন বসেন অ্যাটলিস্ট 10% পাবেন যারা দেশের বাইরে গেছে অথবা বাইরে থেকে চিকিৎসা নিয়ে এসেছে। আমাদের দেশের প্রেক্ষিতে না এই সফলতার গল্পগুলো অতটা মার্কেট পায় না। বিদেশে যায় এটা যতটা মার্কেট পায়, বিদেশিকে ব্যর্থ অনেকে হয়ে শুনতে আমাদের চান না, কাছে কারণ আসে, বিশ্বাসের জায়গাটা কেন জানি এখনো তৈরি একটু হচ্ছে গ্যাপ না। আছে, তবে আস্তে আস্তে এটা অনেকটা ফিল আপ হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ হবে। তবে আমরা সোশ্যাল মিডিয়ার একটা ভালো একটা কিন্তু রেসপন্স কিন্তু সবসময় পাই। সেই জায়গাটায় যদি একটু শাহনাজ আপুর কাছে জানতে চাই যে ছোটবেলাটা শুরু হলো নতুন করে, এরপর মেডিকেলে পড়া, তারপরে হচ্ছে মিডিয়ার সাথে কাজ করা, নিউজ প্রেজেন্টেশন, এবং বর্তমান সময়ে আপনি খুব ভালো একজন ইউটিউবার, এবং সাথে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দরভাবে আপনার পদচালনা শুরু হয়েছে। এই জায়গাটা নতুন করে কাজের অভিজ্ঞতা সম্পর্কে একটু জানবো। নতুন করে আসলে আমি কন্টেন্ট ক্রিয়েট করব, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করব বা ইউটিউবে কাজ করব, এটাও কখনো আমি চিন্তা করিনি, এটাও কখনো প্ল্যান করিনি। তো কানাডা যখন চলে গেলাম, একে তো নতুন একটি প্রফেশনাল পরিচয় খুঁজতে গিয়ে আমার বেশ কিছু স্ট্রাগল হচ্ছিল, এখনও হচ্ছে, কেননা কানাডার মতো দেশে এক্সিস্টেন্সটাই অনেক কঠিন। তো যাই হোক, প্রফেশনাল সময়ের পাশাপাশি, কাজের পাশাপাশি আমার মাথায় এটাও কাজ করা শুরু করলো। বিশেষ করে আমি ওদের মতো আমার ছোট ভাই বা অনেকেই মানে বিদেশে গেলে হয় কি, দেশে বসে হয়তো সোশ্যাল মিডিয়াতে ওইভাবে ইনভলভ হয় না, কিন্তু বিদেশে সোশ্যাল মিডিয়াই তো দেশের খবর পাওয়ার জন্য আমাদের একমাত্র মাধ্যম। তো এরকম অনেকের কাজ দেখে আমার মনে হলো যে আমার তো টুকটাক দীর্ঘদিনের মিডিয়া এক্সপিরিয়েন্স, আমিও চাইলে তো এরকম কিছু একটা শুরু করতে পারি। এবং এটা যেমন পাশাপাশি যে ও যেটা বললো যে চিকিৎসক হিসেবে একটা দায়বদ্ধতা, আমি দেশের এত বড় ইনস্টিটিউশনে কাজ করতাম, তো সেই জায়গায় যখন আমি কাজ করতে পারছি না, আমার ফ্যামিলির প্রয়োজনে বা ব্যক্তিগত কারণে আমাকে মুভ করতে হলো কানাডাতে, কিন্তু কিভাবে আমি আবার দেশের মানুষের সাথে যুক্ত থাকতে পারি, আমার যে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, আমার যে দীর্ঘদিনের নলেজ, এটাকে আমি কিভাবে কাজে লাগিয়ে সাধারণ মানুষের একটু যদি উপকারে আসতে পারি। এবং আমার মনে হয় যে আমার ভিডিও দেখে কেউ যদি একটা টিপসও পান, একজন মানুষ যদি উপকৃত হন, সেটাই আমার ভিডিও বানানোর সার্থকতা। তো সেখান থেকেই মোটামুটি আমার কোনো ধরনের টেকনিক্যাল নলেজ ছাড়াই কিন্তু আমি ভিডিও বানানো শুরু করি, এবং একেবারে জাস্ট একটা রিং লাইট এবং একটা আইফোন সাথে নিয়ে আমার যাত্রা শুরু হয়। এখন আমি নিজেই ক্যামেরাম্যান, আমি নিজেই এডিট করি, নিজেই টুকটাক আমার হেল্পিং হ্যান্ড আছে, বাট মূলত মেইন কাজটা আমাকেই করতে হয়। ছেলেরা খুব ভালো সাহায্য করে, আমার ছেলেরা আমাকে প্রথম দিকে সাহায্য করতো, কিন্তু ওরা আমাকে বললো যে মা, এটা নর্থ আমেরিকা, এটা তুমি বাংলাদেশে অনেক সাপোর্ট পাইছো, বাট এখানে তোমাকে কিছু করতে গেলে তোমাকে নিজেই শিখতে হবে, নিজের কাজটা নিজেকে শিখতে হবে। তো এখন আমার ভালো লাগে যে আমি আসলে বিদেশে না গেলে হয়তো এই টাইপের জিনিসগুলো আমার কখনো শেখা হতো না। অনেক কিছু মানে অনেক লাইফ স্কিল শিখতে পারছি বিদেশে যে। তবে বিদেশে শুধু যাওয়া না, দেশে থেকেও কিন্তু এখন অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করছে। বিশেষ করে সাকলাইন রাসেল ভাইয়ের কিন্তু আমরা প্রচুর ভিডিওস দেখতে পাই, সেটা ইউটিউবে অনেক সফল। একদম আমরা কোভিড থেকে কিন্তু এই জায়গাটায় সবসময় কিন্তু দেখেছি যে এই জায়গাটার যে পথ চলাটা, এটা কিন্তু অনেক চিকিৎসকরাই শুরু করেছে। তবে চিকিৎসক হিসেবে এই জায়গাটায় কাজ করার অভিজ্ঞতাটা সম্পর্কে একটু জানাই। আমার প্রথম কথা হচ্ছে যে আমি সবসময় বলি যে আমি একজন সাংবাদিক, একদিকে ডাক্তার একদিকে সাংবাদিকতা, এবং আমি মাঝে মধ্যে বলি যে ডাক্তার না হলে সাংবাদিকই হতাম, বাট এখন আমি দুটোই আছি, কারণ আমি ঢাকায় সাংবাদিক ইউনিয়নের মেম্বার একজন। তো আমার কাছে দেখলাম যে কোভিডের সময় আমি আসলে ওইভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে আসিনি। কোভিডের সময় দেখলাম যে এক ধরনের ইনফরমেশন ঘুরে বেড়াচ্ছে, বলা হয় যে একটা প্যান্ডেমিক আর একটা হচ্ছে ইনফোডেমিক। তো এই যে ইনফরমেশনের যে ঘাটতিগুলো যখন বাজারে ঘুরে বেড়ালো, তখন আমার কাছে মনে হলো যে আমি সমাজকে সচেতন করে, আমার কাছে কিছু তথ্য আছে, আমার কাছে যুক্তি আছে, তখন আমি এই যে মানুষকে কোভিড রিলেটেড ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি সরকারের সাথে সামঞ্জস্য রেখে, দেশের অথরিটির সাথে সামঞ্জস্য রেখে, এবং ইন্টারন্যাশনালি যে তথ্যগুলো আছে সেটাকে বেস করে। তো তখন একটা যুদ্ধ, আসলে মানুষকে সঠিক তথ্য দেওয়াটা আমি একটা যুদ্ধ ফিল করলাম, কারণ এত অপতথ্য বাজারে, সেটার বিরুদ্ধে আসলে আমি যুদ্ধ করতেই নেমেছিলাম। এবং একদিকে যেমন আমাকে কোভিড রোগীদেরকে হ্যান্ডেল করতে হয়েছে, পাশাপাশি ওই সময় কিছু সময় পাওয়া গেছে, কারণ আমাদের অল্টারনেট ডিউটিগুলো ছিল, আমাদের ডিউটি আওয়ার কমে গেল, যে কোনো কিছুটা ফ্রি সময় পেলাম, ওটাকে আসলে আমি পুরোটাই কাজে লাগিয়েছি এই মানুষকে তথ্য দেওয়ার ক্ষেত্রে। এবং যখন দেখলাম যে আমার একটা তথ্যের উপরে সারা দেশের অনেক কিছুর আপস অ্যান্ড ডাউন হয়ে যাচ্ছে, তখন একটু সতর্ক হলাম, অধিক ইনফরমেশন গ্যাদারিং শুরু করলাম, দেন মানুষকে সেটা প্রোভাইড করা শুরু করলাম, এবং দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ
শুধু বাংলাদেশ না, এই সারা ওয়ার্ল্ডের যারা বাংলা ভাষাভাষী আছে তারা এটাকে লুফে ফেসবুক নিচ্ছে। ইউটিউবে কাজ করার ইভেন এটাই কি একটা ইভেন কি মজা। আপু দেবী শেঠির মতো লোকের সাথে আমাকে এক ধরনের ইনফরমেশন ফাইট করতে হয়েছে, কারণ আপনি জানেন মাস্ক ইন্ডিয়ার কারণে উনি কিন্তু বলেছিলেন যে মাস্ক পরতে হবে কাপড়ের, আমি বলছিলাম যে সার্জিক্যাল মাস্ক ছাড়া একদম আপনাকে এই মাস্ক প্রোটেকশন নিয়ে দিবে আমরা না। কিন্তু প্রচুর তো ভিডিওস যুদ্ধ দেখেছি। করতে তবে হয়েছে এক শেষ ধরনের। মুহূর্তে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে চিকিৎসক, ট্রায়াথলেটস এবং একই সাথে সাংবাদিক, কোন পেশাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার একটা বেবি আছে, ওর নাম আরিজ, ও একজন স্পেশাল বেবি। আমি আসলে ওর পিতা হিসেবে নিজেকে পরিচিত করতে সবচেয়ে বেশি হ্যাপি হই, এবং আমার দীর্ঘদিনের কষ্টের একটা আনন্দ হচ্ছে যে ও এখন ঈদের মাঠে যেতে পারে। আর যদি বলেন একজন চিকিৎসক, সে সব কিছু। সো আমি আমার আজকের পজিশনে আমি সো হ্যাপি। আমার যদি কখনো জন্ম হয় ঠিক এই পরিচয়টা নিয়েই আমি আবার জন্ম নতুন নিতে করে চাই। জন্মগ্রহণ করতে আমার চাই। এটা নিয়ে কোনো আফসোস শাহনাজ নেই। আপু, আপনার কাছে শেষ মুহূর্তে শেষ প্রশ্ন, যেটা চিকিৎসক, নিউজ প্রেজেন্টার আর এখন কন্টেন্ট ক্রিয়েটর, কোন পেশাটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে ও যেভাবে বলল ওইটা আমারও একই উত্তর, যে প্রথমেই আমার ফ্যামিলি। তো আমার 2 ছেলে, আমার বড় ছেলের আমি বিয়ে দিয়েছি, তো পাশাপাশি এখন আমি একটা মেয়ে পেয়েছি। তো এই 3টি সন্তান, আমার স্বামী, প্রবাসে আমার একটা জীবন, এটা আমি অনেক কিছু হারিয়েছি। বাট যখন আমি আমার বাচ্চাগুলোকে দেখি তখন আমার মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ তো যা কিছু করি আমরা আমাদের প্রজন্মের জন্যে, আমাদের সন্তানদের জন্যই। তো ওদের মুখের হাসি, ওদের আনন্দ, আমার এই যে আমি পেশাগত পরিচয় বলি, আমি এখানে অনেক বড় একটা প্রোফাইলে কাজ করতাম, মিডিয়াতে আমার একটা নাম ডাক ছিল, সব কিছু ছেড়ে দিয়ে আমি আমার পরিবারের সাথে যুক্ত হতে পেরেছি। একদম। এই প্রাপ্তিটা আমাকে এখনো অনেক আনন্দ দেয়, ভালো লাগে আমার। মনে হয় যে স্যাক্রিফাইসটা আমি আমার বাচ্চাদের জন্যই করেছি, যেভাবে আমাদের বাবা মারা আমাদের জন্য করেছে। তো এখন সেই এটা জায়গাটাতেই আবার অনেক কাজ বড় একটা আনন্দের জায়গা। আর পাশাপাশি নিজের প্রফেশন, কন্টেন্ট ক্রিয়েশন, দুটোকেই আমি আসলে এনজয় করি। Enjoy করেন। মাঝে মাঝে আমার মনে হয় যে আমি আপনাদের ফুল টাইম দুজনকে- কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসি, কিন্তু এখন মনে হয় যে না, দুটোই সাইমালটেনিয়াসলি চলুক। অনেক 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 অভিনন্দন আপনাদের দুজনকেই, এতগুলো পেশাকে একসাথে ক্যারি করছেন এবং সেই জায়গাগুলোতে রাজত্ব করছেন বলা যায়। তো আপনাদের জন্য অভিনন্দন থাকলো এবং একই সাথে ঈদ মোবারক। দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে বিশেষ এই ঈদের সময়টি নিজেরা থাকবেন সুস্থ এবং পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। ঈদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পর্যন্ত। ঈদ মোবারক।